পরিবারের মধ্যে ঝগড়াঝাটি আর অশান্তি থাকবেই, তাই বলে বাইরের লোকদের ডাকার কি খুব দরকার ছিল? ঘরের কথা কেউ কখনো বাইরের লোকের সামনে এভাবে বলে? মাথা মোটা একটা, আশা তোর কি কোনো দিন জ্ঞান বুদ্ধি হবে না? আবির তার ছোট ভাই আশিকের সম্মুখে কথাগুলো উচ্চারণ করছিল আর নিজের মাথার চুল নিজেই টেনে তুলে ফেলছিল। আবিরের চেহারার মাঝে অস্বস্তি বোধ, সব এক প্রকার চিন্তার বাজ। ঘরের ঝামেলা ঘরের মধ্যেই সমাধান করা যেত, এভাবে এলাকার লোকজন ডাকার ফলে নানা ধরনের কথা শুনতে হবে। মাত্র কদিন জন্য সবাই এ বাড়িতে একত্র হয়েছে। ঈদের আনন্দটা শেষ হলে আবার কতদিন পর এই পরিবারের সবার সাথে দেখা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আবিরের এমন বাক্যের প্রতি উত্তর করে বসে আশিক। ভাইয়া, সব কিছু এমনি এমনি আর ইচ্ছাকৃত হয় না বুঝলে। তুমি আমার বড় ভাই হওয়ার সত্ত্বেও বারবার আমাকে ঠকিয়ে গেছো। আমি এতদিন তোমার বিচার নীরবে মুখ বুজে সহ্য করে এসেছি, কিন্তু আজ তোমার বিচার শানতে পারবো না জন্য বাইরের লোক ডাকতে বাধ্য হয়েছি। বিকালে কোথাও বের হবার দরকার নেই, গ্রামের লোকজন আসবে, তুমি বাসাতেই থেকো। বড় ভাইকে এই কথাটা বলে আশিক হনহন করে ঘরের থেকে বের হয়ে কোথাও যেন হারিয়ে যায়। উঠানে উপস্থিত সবাই শুধু দুই ভাইয়ের কথা বার্তা শুনে হাঁ করে তাকিয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই, কারণ এর মধ্যে ব্যাপার আজ সবার জন্য নতুন কিছু নয়। আবিরের স্ত্রী মুখ ঝামটি দিয়ে আবিরের সাথে চেঁচিয়ে উঠে, শুনলে তোমার বেয়াদব আর গুন্ডামার্কা ভাইয়ের কথা? যখন 2 পয়সা ইনকামের মুরদ ছিল না তখন তোমাকে ভালো লেগেছিল, এখন তো তিনি অফিসার হয়েছেন, এখন তোমাকে মানতে হবে কেন? তারপর আশিকের চলে যাওয়ার দিকে তাকিয়ে ভেংসি দিয়ে ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠে, যা দেখি কাকে নিয়ে আসতে পারিস আয়, দেখি কে কি করতে পারে, আমরা যা বলেছি তাই মানতে হবে। তারপর আবিরের স্ত্রী সোনালি আবিরকে এক প্রকার টেনে ঘরের মধ্যে নিয়ে যায়, সেই সাথে তার 2 ছেলে মেয়েকেও ঝাড়ি দিয়ে কড়া গলায় ভেতরে আসতে বলে। বাচ্চা দুটো মাকে এতটাই ভয় পায়, দাদির কোল থেকে নেমে মায়ের কথা মতো সুর করে ঘরে চলে যায়। আবিরের স্ত্রীর কপাল ভালো যে এই সময় আশিকের স্ত্রী আয়েশা এখনও ঘুমের মধ্যে, না হয় এভাবে বলার সাহস হতো না। বাড়িতে বউ দুটো আসার পর থেকে সেই যে সংসারে ঝামেলা শুরু হলো তার আর অবসান ঘটল না। উঠানের কোণে পায়রা গাছটার নিচে পাথিতে বসে চুপচাপ কথাগুলো হজম করে যাচ্ছিলেন মতিন মিয়া ও তার স্ত্রী নাজমা বেগম। গ্রামের সবাই ওনাকে মতিন মাস্টার নামেই চিনে, তবে বয়সের ভারে চাকরি থেকে অবসর গ্রহণ করার পর থেকে পারিবারিকভাবে তিনি একটুও সুখে নেই। 2 ছেলে 2 শহরে থাকে তাদের পরিবার নিয়ে। বড় ছেলে আবির তার স্ত্রী সোনালী বেগমকে কর্মসূত্রে গাজীপুর থাকে। তার একমাত্র ছেলে আরিয়ান, বয়স মাত্র 10 কিংবা 11 মতো হবে। মেয়ে সোনিয়ার বয়স 6 বছরের মতো। ছোট্ট ছেলে আশিক বিয়ে করেছে মাত্র বছর খানেক হলো, এখনও কোনো সন্তান তাদের সংসারে আসেনি। তবে আশিকের স্ত্রী সদ্য গর্ভধারণ করছে, তা পেট দেখেই বোঝা যাচ্ছে। স্ত্রীকে নিয়ে সে নারায়ণগঞ্জ থাকে। মতিন মাস্টারের সংসারে আল্লাহ কোনো মেয়ে দেয়নি, তবে গত বছর চাকরি থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত বড় ছেলের বউ সোনালীকে নিজের মেয়ের মতোই ভেবে এসেছিল, কিন্তু অবসরের পর থেকে সেই ছেলের বউ এখন সাপের মতো খলস বদলে ফেলেছে। অবসরের আগ মুহূর্ত পর্যন্ত এই সংসার চলতো মতিন মিয়ার কথা মতো। এখন অবসর নেবার কারণে সংসারে 2 পয়সার দাম নেই। ছেলেরাও যার যার বইয়ের আঁচলের তলায় ঘাপটি মেরেছে, বউদের কথা মতো ওঠে, আবার বউদের কথা মতোই বসে। বাবার সম্পত্তি ও অবসরের পেনশনের টাকাগুলো ভাগাভাগি করে নেবার পর বৃদ্ধ বাবা মার এখন 4 আনা মূল্য দেবার সময় নেই। একজন 50 ঊর্ধ্ব ব্যক্তি মতিন মাস্টারের এতদিন তার স্ত্রী নাজমা বেগমকে নিয়ে এত পুরাতন জরা জীর্ণ বাড়িতে আঁকড়ে কোনো মতে বেঁচেছিলেন,
কিন্তু ঈদের ছুটিতে ছেলেরা বাড়ি আসতে সেই এক অশান্তি আবার তৈরি হয়েছে। দুই ছেলেই উঠে পড়ে লেগেছে বাড়ি জমিটা সহ পুরাতন জরাজীর্ণ ঘরটাও ভাগ করে বিক্রি করে দিবে। আজকাল মানুষ একটু টাকা হলেই গ্রাম ছেড়ে শহরের দিকে পা বাড়ায়, শেকড়কে ভুলে যায়, সেই শেকড়ের আশেপাশের মানুষগুলোও কেউ ভুলে যায়। এক সময় এই মতিন মাস্টার শিক্ষকতা করে ভালো পরিমাণ অর্থ সম্পদ করেছিল, কিন্তু অবসরের পর ছেলেরা সব ভাগ করে নিয়ে যার যার মতো শহরে কি যেন বলে অ্যাপার্টমেন্ট নাকি একটা ওইসব কিনেছে, কারণ তারা আর গ্রামে থাকতে পারবে না। শহরের আধুনিকতার ছোঁয়া পেয়ে তারা আরাম আয়েশি জীবন উপভোগ করতে চায়। সেই জন্য মতিন মাস্টারের যা কিছু ছিল সব ভাগ করে নিয়ে বিক্রি করা শেষ করেছে দুই ছেলে। এখন সব শেষ, এ বাড়িটার দিকে নজর দিচ্ছে তারা। দুই বউ সংসারে আসার পর থেকে মতিন মাস্টারের তিলে তিলে সাজানো সংসারটা যেন বিলীন হয়ে গেল চোখের সামনে। মাস্টার মানুষ, কিছু বললে লোকজন নানা রকম রটনা রটাবে। শিক্ষক হয়ে ছেলের বউদের দেখতে পারে না, বাচ্চাদের কি শেখাবে, যার ফলে দিনের পর দিন সম্মান বাঁচাতে মুখ বুজে সব সহ্য করে গেছেন। এখন সব হারিয়ে মুখ খুললেও লাভ নেই, তাছাড়া বয়স হয়েছে। আর যাই হোক, ছেলেদের ওপরেই ভরসা করতে হবে তো। নাজমা বেগম একদম সরল সোজা মানুষ বলতে পারেন। ছেলেরা যখন যা আবদার করেছেন সরল মনে তা পূরণ করে গেছেন। নাজমা বেগমের সবসময় ধারণা জন্ম নিত, তাদের যা কিছু আছে এই দুই ছেলেই তো পাবে। এখন নিলেই কি, আর মরার পর নিলেই কি, ছেলেরা তো তাদের আর ফেলে দেবে না। তাছাড়া দুই ছেলেই ভালো চাকরি করে, দুই বুড়ো বুড়িকে কি অযত্নে রাখবে নাকি? আবির তার বউ ছেলে মেয়ে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। আশিক নিজেও বাইরে চলে যায়। দুপুরে খাবারের পর আশিকের বউ সেই যে ঘুমিয়েছে, দুই ভাইয়ের ঝগড়াঝাটিতেও ঘুম ভাঙেনি। নতুন নতুন পোয়াতি হবে তো সেজন্য হয়তো এত ঘুম। সেজন্য দুপুর গড়িয়ে গেলে নাজমা বেগম ছেলের বউকে ডাক দেয়নি। মতিন মাস্টার পাটিতে বসে তাল পাতা দিয়ে বাতাস করে যাচ্ছেন নিজের শরীর, আর তারই পাশে বসে তার স্ত্রী নাজমা বেগম পাট শাক বেছে নিচ্ছেন। ছোট ছেলের বউ আজ পাট শাক খাবার বায়না ধরেছে। নতুন নতুন পোয়াতি হলে নাকি অনেক কিছু খেতে মন চায়, সেই জন্য নাজমা বেগম মাছ মাংস রান্নার পাশাপাশি পাট শাকের আইটেমটাও বানাতে চাচ্ছে। আসরের পর পর গ্রামের কয়েকজন মুরব্বি নিয়ে ছোট ছেলে আশিক উঠানে এসে হাজির। ঘরে যে কয়েকটা চেয়ার ছিল সব বের করে তাদের বসতে দেওয়া হয়। আমেনা বেগম তাড়াতাড়ি চুলা থেকে রান্না হাঁড়িগুলো নামিয়ে নেন। মতিন মাস্টার সেই দুপুর থেকেই পেয়ারা গাছটার নিচে পাটি বসে বাতাস করতে করতে কখন যে ঘুমিয়ে গেছেন তা নাজমা বেগম খেয়াল করেননি। গ্রামের মেম্বার সাহেব, ওয়ার্ড কাউন্সিলর মতিন সাহেবের কলিং রুবিন মাস্টার ও মাতব্বর সাহেব সহ আরও অনেকেই আছে। মেম্বার সাহেব কয়েকবার আবিরকে ডাক দেয়। ঘুম ঘুম ভাব নিয়ে আবির বের হয়ে লোকজন দেখে অবাক হয়ে যায়। কিরে আশিক, তোকে না বললাম লোকজন না ডাকতে, তুই তবুও লোকজন ডাকলি? বললাম তো ঘরের ব্যাপার ঘরেই মিটামু। আশিক আবিরের কথায় সামান্য রাগান্বিত হয়। এতদিন তো ঘরেই মিটাইছি, সেজন্য বারবার আমি ঠকে গেছি। আজ যা হবে 10 জনের সামনে হবে। মেম্বার সাহেবের কথায় তারা দুজনের থেমে যায়। আচ্ছা, ঘটনা কি হয়েছে খুলে বলবে তো? আশিক মেম্বার সাহেবের কথায় বারান্দা থেকেই উত্তর দেয় ওর। আবিরের থেকেও শুনেন। মেম্বার পুনরায় আবিরকে প্রশ্ন করে কি হয়েছে সেটা জানার জন্য। আবিরের মনের মধ্যে রাগটা যেন ফুলকি দিয়ে ওঠে। মেম্বার চাচা, আপনি তো জানেন আমি গাজীপুরে থাকি, ওখানে মোটামুটি পরিবার সহ সেটেল হয়েছি। কিছুদিন আগে একটা অ্যাপার্টমেন্ট কিনেছি বাবার ভাগের জমি বিক্রি করে। আমার বাসা থেকে অফিসের দূরত্ব একটু বেশি হওয়ার প্রতিদিন বাস দিয়ে যাওয়ার আসার করা লাগে। সেজন্য ভাবছিলাম কষ্ট করে বাসে না গিয়ে একটা বাইক কিনলে ভালো হয়।
তাছাড়া অ্যাপার্টমেন্ট কিনতে গিয়ে কিছু টাকা ঋণও হয়ে গেছে আর কি। সেই জন্য ভাবছিলাম যে এই বাড়ির জমিটুকু বিক্রি করে একটা বাইক কেনা হয়ে যাবে, আর ঋণের টাকাগুলো সহজেই দিতে পারবো। এখন তিনি আশিক তা হতে দিবে না। বাড়ির সামান্য জমিটুকু নাকি তাকেও ভাগ দিতে হবে। আচ্ছা মেম্বার চাচা, আমি ওর জন্য কত কি করেছি আপনারা তো জানেন। এখন সে যে কাজটা করছে এটা কি ঠিক করতেছে? আবিরের কথা শেষ না হতেই আশিক তেলে বেগুনে জ্বলে উঠে, ঠিক করছি না মানে? বাবা কি তোমার একাকার নাকি? এ বাড়িতে আমার অধিকার আছে, তাই যদি বাড়ি ভাগ করে বিক্রি করতে চাও আমার ভাগ বুঝিয়ে দিয়ে বিক্রি করা লাগবে। দুই ভাইয়ের এমন সিদ্ধান্তে উপস্থিত সবাই হতবাক। ওরাই সব কি বলছে? বাড়ি বিক্রি করে শহরে স্থায়ী হয়ে যাবে নাকি? নাজমা বেগম রান্নাঘর থেকে উঠানে দৌড়ে চলে আসেন। দুই ছেলের এমন কথায় উত্তর দেন, তোরাই সব কি বলছিস? বাড়িটা বিক্রি করে দিলে আমরা দুই বুড়ো বুড়ি কোথায় যাবো? এমনিতেই তোরা কোনো খরচ আমাদের দেবার প্রয়োজন মনে করিস না। দুইজন মানুষ কি খায় না খায় খোঁজ পর্যন্ত নিস না। এখন বাড়ি বিক্রি করে দিলে আমাদের কি হবে? উপস্থিত সবাই চুপ, কারো মুখে কোনো কথা নেই। আবিরের স্ত্রী সোনালী শাশুড়ির কথায় উত্তর দেয়, সেটা পরে ভাবা যাবে, এখন যে বিষয়ে কথা হয়েছে সেটা আগে মিট করতে দিন। ছেলের বউয়ের কথায় নাজমা বেগম চুপ হয়ে যান। মতিন মাস্টার ঘুমটাও এতক্ষণে ভেঙে যায়। দুই ছেলের ঝগড়া শেষ পর্যন্ত এলাকার মানুষ পর্যন্ত জেনে গেল। তাহলে মাতাব্বর এবার চেয়ার টেনে একটু এগিয়ে আসেন। তোমাদের দুই ভাইকে কিছু কথা বলি শোনো। আমরা সেই কাল থেকে দেখে আসতেছি তোমাদের বাপ খুব ভালো একজন মানুষ। জীবনে কারো সাথে উঁচু গলায় কথা বলেনি কোনো দিন। মাস্টারি চাকরি করে পোলাপানদের টিউশনি করিয়ে সামান্য ইনকাম দিয়ে ভালোই জমি জমা করেছিল। তোমাদের দুই ভাইকেও লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। আজ তোমরা চাকরি করে কই বাবা মাকে দেখবে? তা না করে উল্টো বাবার সম্পত্তিগুলো এভাবে নষ্ট করার পায়তারা করতেছো। সবাই তো শেষ করলে, এখন শুধু এই ভাঙাচোরা বাড়িটা আছে। বাড়ির আর জমিটুকু বিক্রি করলে তোমাদের বাবা মা কই যাবে? তারা কোথায় থাকবে কিছু ভাবছো কি? আশিক চট করে মাতাব্বরের কথাটা ধরে ফেলে, বাবা মা আর কোথায় যাবে? আমি ছোট একটা চাকরি করি, বস্তির মতো একটা জায়গায় এক রুমের এক বাসা কিনেছি। আমার কাছে তো রাখা সম্ভব হবে না, তাই যিনি বাড়িটা বিক্রির জন্য উঠে পড়ে লেগেছেন, বাবা মা তারই কাছে থাকবে। এটা আবার বলা লাগে নাকি? আশিকের কথা যেন আবিরের গায়ে কাটার মতো গিয়ে বিঁধে পড়ে। আমার সাথে থাকবে মানে সম্পত্তি ভাগাভাগির সময় তো ঠিকই বুঝো। এখন এই ঝামেলা আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাও, তাই না? আমি পারবো না। বাবা মা তোর কাছে থাকবে। এভাবে এক দু কথায় আবির আর আশিকের মাঝে ঝগড়া লেগে যায়। ঝগড়ার মাঝে বলির পাঠা হয়ে নাজমা বেগম আর মতিন মাস্টার নীরব দর্শক হয়ে তাকিয়ে রয়েছেন। যাদের ভবিষ্যৎ অনিশ্চিত তাদের মুখেই কোনো কথা নেই। মেম্বার সাহেব দুই ভাইকে ধমক দিয়ে থামিয়ে দেন। তারপর মতিন মাস্টারের দিকে তাকিয়ে বলেন, মাস্টার চাচা আপনার কি কিছু বলার আছে? মতিন মাস্টার নির্বাক দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে থাকে। ছেলেদের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন, ছেলেদের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। সকল সম্পত্তি ছেলেরা চোখের সামনে ধ্বংস করে দিয়েছে। তিনি নীরব ছিলেন, আর আজ কিনা সামান্য বাড়ির জন্য আফসোস করবেন। মতিন মিয়া খুব সাধারণ ও গম্ভীর প্রকৃতির লোক। সহজে কিছু বলতে চায় না, সহজে রাগান্বিত বোধ করেন না। পরিবারে তার সম্মান না থাকলেও সমাজের সবাই তাকে ভালোই সম্মান করে। মেম্বারের কথায় মতিন মিয়া মাথা নাড়িয়ে না বোধক উত্তর দেন, অর্থাৎ এই সিদ্ধান্তে তার কিছুই বলার নেই। মেম্বার উপস্থিত সবার সামনে আবির আর আশিকের সবশেষ সিদ্ধান্ত জানতে চায়। দুই ভাই এক বাক্যে বলে ওঠে,
বাড়ির জমিটাও ভাগ করা হোক। তারপর তাদের বাবা মায়ের ব্যাপারে সিদ্ধান্ত জানতে চাইলে দুজনেই চুপ হয়ে যায়। অর্থাৎ বাবা মার ব্যাপারে তারা কিছুই জানে না। এবার মেম্বার সাহেব কিছু মুখ খোলেন। বাবার সম্পত্তির ভাগ নিবা অথচ বাবা মায়ের দায়িত্ব নিবা না? কেমন সন্তান তোমরা? তাহলে মানুষ দুজন থাকবে কোথায়? খাবে কি? এবারও তারা দুজন নেই নিশ্চুপ। মাতাব্বর আবারও দ্বিতীয়বারের মতো মুখ খুলেন। শোনো তোমরা, তোমাদের জমি ভাগাভাগির সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি। তোমাদের কথা মতোই কাজ করা হবে। তবে তোমাদের বাবা মার দায়িত্ব তোমাদের নিতে হবে। মতিন মাস্টার ও নাজমা বেগম 1 মাস আবিরের কাছে থাকবে, আবার 1 মাস আশিকের মধ্যে থাকবে। দুই ভাই এই ব্যাপারে মুখ না খুললেও তাদের বউরা চুপ করে থাকতে পারে না। মাতব্বরের কথায় দুই বউ চেঁচিয়ে উঠে এক বাক্যে বলে ওঠে, আমরা ছোট ঘর নিয়ে থাকি, আমাদের ঘরে জায়গা নেই। ছেলের বউদের এমন ব্যবহারে মতিন মাস্টার এখনও নিশ্চুপ। তাল পাতা দিয়ে নিজের শরীরের বাতাস করেই যাচ্ছেন। বাইরের কেউ দেখলে ভাবে তিনি স্মৃতিশক্তি হারিয়েছেন। সবার ভাবনায় পড়ে যায় দুই ছেলে জমি চায়, বাবা মার দায়িত্ব নিতে চায় না। মেম্বার সাহেব অন্যরকম এক প্রস্তাব রাখেন। এবার তোমরা যেহেতু বাবা মার দায়িত্ব নিতে পারবে না, তাহলে বাড়ি ও জমিটুকু এভাবেই থাকুক। ছুটি শেষ হলে তোমরা যার যার মতো চলে যেতে পারো। মেম্বারের এমন কথায় আবিরের মুখে কিছুটা কথার বুলি ফুটে। আচ্ছা মেম্বার চাচা, আমি বলতে চাই কি, আমাদের তো ঘরটা একদম ছোট, সেরকম জায়গা নেই। সেজন্য মা আমাদের সাথে থাকবে আর বাবা আশিকের সাথে থাকবে, কেমন হয়? তাহলে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। উপস্থিত সবাই এবারও নীরব দর্শক মাত্র। তবে বিপত্তি বাজে আশিকের স্ত্রী আয়শার কথায়। সবার সামনে নিজের গর্ভধারণের বিষয়টি জানিয়ে প্রস্তাব রাখে। নাজমা বেগমকে তারা রাখতে চায়, কারণ এই অবস্থার কারণে নাজমা বেগম আয়শাকে কিছুটা সাহায্য করতে পারবে। তবে আবিরের বউ সোনালির আপত্তি বেজে যায়। দুই বউ শাশুড়িকে নিয়ে টানাটানি শুরু করে। শ্বশুরের কথা হয়তো কারো মনেই নেই। অবশেষে সিদ্ধান্ত দেয় মেম্বার সাহেব। তিনি আবির ও আশিককে জানায়, আয়শার যখন একটু সমস্যা বেশি, সেজন্য নাজমা বেগম আশিকের সাথে থাকবে। তবে 1 বছর পর নাজমা বেগম আবিরের ওখানে যাবে। তখন মতিন চাচা আশিকের এখানে চলে আসবেন। এভাবে দুই ছেলের কাছে 1 বছর করে থাকবেন। মেম্বারের সিদ্ধান্ত তারা মেনে নেয়। তারপর বাড়ি ও জমিটুকু দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। সবাই যার যার মতো চলে যায়। সন্ধ্যার সূর্যটা আকাশের নিচে অন্ধকারের মাঝে মিশে যায়। নাজমা বেগম স্বামীর গলা ধরে অনবরত কান্না করেই চলেছে। এটা কেমন সিদ্ধান্ত? কেউ এই দুই বৃদ্ধ দম্পতির পক্ষে কিছুই বলল না। এটা কেমন বিচার? সরলতাই কি তাহলে দুর্বলতা? মতিন মাস্টার নিজেও আকাশের দিকে তাকিয়ে আছে। নিজের ওর সুজাত সন্তান নিজেদের ভালো থাকা নিয়ে ব্যস্ত, অথচ বাবা মার কী হবে তা তাদের কল্পনাতেও নেই। অন্ধকার বাড়তে থাকে, রাতটাও গভীর হতে থাকে। বৃদ্ধ দম্পতি শুয়ে শুয়ে চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে। অপরদিকে পাশের ঘরের দুই ছেলে তাদের বউয়ের সাথে হাসাহাসি আর খুনসুটিতে মেতে আছে। এ যেন আপনজনের সাথে অন্যরকম নিষ্ঠুরতা ছাড়া আর কিছু নয়। ভোরের সূর্য ফোটে, চারপাশের প্রকৃতিটা নতুন রূপে আবারও জেগে ওঠে। গাছে থাকা পাখিগুলো ডানা ঝাপটিয়ে আকাশের বুকে পাখা মেলে দিগন্তের মাঝে হারিয়ে যায়। শহরের নবাব সাহেবেরা ঘুমের মধ্যে শান্তির অনুভব নিতে ব্যস্ত। বৃদ্ধ বাবা মার বুকে যে পাথর চাপা কষ্ট, তা হয়তো বোঝার অনুমতি তাদের মধ্যে নেই। যার যার স্ত্রীকে বুকে আগলে নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। মতিন মাস্টার ফজরের নামাজ শেষ করে স্ত্রীকে ডেকে তুলেন। গত রাত থেকে নাজমা বেগমের শরীরটা খুব একটা ভালো নেই। ছেলে ও ছেলের বউরা বাড়িতে আসার পর থেকে বিদ্যার কাজের প্রেশার বেড়ে গেছে। সেই সাথে গত রাতে ভালো ঘুম হয়নি। নাজমা বেগম কোনো রকম তাড়াহুড়ো করে ফজরের নামাজ শেষ করে রান্নাঘরের দিকে চলে যান। ছেলেরা শহরে কি খায়, মায়ের মন বলে কথা। সেই জন্য নাজমা বেগম সামনে যা পান তাই রান্না করে ছেলেদের মুখের সামনে তুলে ধরেন।
সকাল 8টার কিছুক্ষণ পর পর পাশের গ্রামের ঠিকাদার মনসুর আহমেদ এসে হাজির হন মতিন মাস্টারের উঠানে। তারপর স্বাভাবিকভাবে ডাক দেন বাড়ির উঠোন লক্ষ্য করে, মাস্টার চাচা বাড়িতে আছেন নাকি? মতিন মাস্টার উঠানে উঁকি দিয়ে দেখতে পান মনসুর আহমেদ কিছু কাগজপত্র হাতে তারই উঠানে দাঁড়িয়ে। বারান্দা থেকে নেমে এক পা দুপা করে এগিয়ে যান মনসুর আহমেদের দিকে। মনসুর যে এই সকাল সকাল আমার বাড়ির উঠানে কি মনে করে? মনসুর আহমেদ পান চিবাতে চিবাতে উত্তর দেয়, গতকাল রাতে আপনার বড় ছেলে আবির আমাকে আসতে বলেছিল। আবির তোমাকে আসতে বলেছে মানে? ঘটনার কিছুই যেন টের পায় না মতিন মাস্টার। মনসুর আহমেদ আবারও স্বাভাবিকভাবে উত্তর কেটে বলে, আবিরকে একটা বার ডাকেন, তাই সব ক্লিয়ার হয়ে যাবে। মতিন মাস্টার আবিরের ঘরের দরজায় গিয়ে কয়েকবার টোকা দিয়ে ছেলেকে ঘুম থেকে ডেকে তোলেন। আবিরের ঘটনা তো জানেন, গত রাতে স্ত্রীর সাথে ছুটি করতে করতে গভীর রাতে ঘুমিয়েছে হয়তো, সেই জন্য এখনও ঘুমটা যেন চোখের মধ্যে লেগে আছে। চোখ ডলতে ডলতে বাইরে বের হয়ে আসে আবির। তারপর ঘুম ঘুম ভাবে উত্তর দেয়, ও মনসুর ভাইজান, আপনি আসছেন তাহলে? একটু দাঁড়ান বলে নিজের বউকে ডাকতে থাকে। কি গো আরিয়ানের মা, ঘুম ভাঙেনি এখনো? ঘর থেকে স্ত্রী সোনালী বেগম তারই মতো ঘুম ঘুম চোখ নিয়ে বের হয়ে আসেন। তারপর বলেন, এই সকাল সকাল চিল্লায়ে বাড়ি মাথায় তুলবে নাকি? আবির বইয়ের কথায় উত্তরে জানায়, আরে গত রাতে তোমাকে বললাম না মনসুর ভাইজানের কথা, দেখ সকাল সকাল তিনি চলে আসছে। চেহারাটা বের করে দিয়ে মাকে বলিও মনসুর ভাইজানের জন্য নাস্তা রেডি করতে। মনসুরের কথা শুনে সোনালী বেগম বারান্দায় পড়ে থাকা কাঠের চেয়ারটা সামনে দিয়ে শাশুড়ির কাছে চলে যায়। আবির মনসুরকে উদ্দেশ্য করে বলে, ভাইজান আপনি একটু বসেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। মনসুর আহমেদ চেয়ারে বসে আপন মনে পান চিবাতে থাকেন। তারপর বাড়ির চারপাশেটা ভালো একটু নজর দিয়ে চোখ বুলিয়ে নেন। রসুলপুর গ্রামের এই বাড়িটায় একসময় অভিজাত্যের ছোঁয়া ছিল। চারপাশে বাড়িগুলো বাঁশের চাটাই কিংবা ছন দিয়ে তৈরি করা থাকলেও গ্রামের একমাত্র এই বাড়িটাই ছিল ব্যতিক্রম। তখন থেকেই বাড়িটা 3 দিনে সুন্দর পরিপাটি করে বানানো থাকলেও আজও সে বাড়িটাই আছে, একটুও পরিবর্তন হয়নি। অথচ আধুনিকতার ছোঁয়ায় আশেপাশে সেই চাটাই আর ছনের বাড়িগুলো আধা পোকা বিল্ডিং, আবার কিছু কিছু তো পোকা বিল্ডিংয়েই ও রূপ নিয়েছে। আর এই বাড়িটা এখনও প্রাচীন আমলের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তখনকার সময় বাড়িটাকে আধুনিক বললেও সময়ের প্রতিক্রমায় বাড়িটা প্রাচীন স্মৃতিচিহ্ন ধারণ করে আছে। এর পেছনেও কারণ আছে যার মনসুর আহমেদের অজানা নয়। মাস্টারের 2 ছেলে আবির আর আশিক তখন ছোট ছিল। সংসারের দায়িত্ব ছিল মাস্টারের ওপর। তাই তিনি স্কুলে পড়িয়ে টিউশনি করিয়ে ওই পৈতৃক সম্পত্তির যা ভাগ পেয়েছিলেন তা দিয়েই মোটামুটি ভালো সুখে ছিলেন। ছেলেরা বড় হবার সাথে সাথে অমানুষে পরিণত হতে থাকলো। বাবা মায়ের থেকে বিভিন্নভাবে মিথ্যা বলে টাকা হাতিয়ে নিত। যে সময় মাস্টারের সুখ উপভোগ করার কথা, তখন থেকেই যেন নতুন করে সংসারের ঘানির বোঝা বেড়ে গেল। মাস্টারের আর ওপর দিকে ওঠা হয়ে ওঠেনি। বড় ছেলেকে নিজ হাতে বিয়ে করিয়ে সংসারে আনলেন, ভাবলেন ছেলেটা কিছু ভালো হবে, কিন্তু হয়ে গেল বিপরীত। জামাই বউ দুজন মিলে মাস্টারের ভালোর পকেট কেটেছে। ছোট ছেলে ভালোবেসে বউ নিয়ে আসলো। তারপর থেকে বড় ভাইয়ের মতো সেও নানা বাহানায় বাবা মায়ের থেকে সব কিছু নিতে থাকলো। মাস্টারের দুর্বলতার কারণে বাবার জমা জমি সব ভাগ করে বিক্রি করে দিয়ে এখন তারা শহরের নবাব সেজেছে। ডাক ও সব কথা বাদ দেওয়ার ভালো। মনসুর আহমেদ, আবির তোমাকে কী জন্য ডেকেছে গো? সহজভাবে প্রশ্ন করে মাস্টার। মনসুর আহমেদ পানের পিক ফেলে
মাস্টারের দিকে তাকায়। চাচা, আবির নাকি গতকাল আপনার বাড়িটা ভাগ করেছে। ওর নাকি ভীষণ টাকার দরকার, তাই গত রাতে আমার কাছে গিয়েছিল। ওর ভাগের বাড়িটা ও বিক্রি করতে চায়, সেজন্য আসা আর কি। গতকাল বিচারের সময় কেন জানি মতিন মাস্টার নীরব ছিল, কিন্তু মনসুরের এমন কথায় মতিন মাস্টার হন করে কলপাড়ের দিকে অগ্রসর হন। আবির, তুই মনসুরের কাছে নাকি বাড়ি বিক্রি করার কথা বলেছিস? হ্যাঁ আব্বা, আপনি ঠিকই শুনছেন। গতকাল সবার সামনে তো বললাম আমার কিছু টাকার খুব দরকার, তাহলে মনসুর ভাইজানেরে আসতে বলছি আর কি। মাস্টার সাহেব যারও সামান্য রেগে যান। বাড়ি বিক্রি করলে আমরা কই যামু? আমরা দুজন বৃদ্ধ মানুষ এই বয়সে আলাদা থাকতে পারবো না। বাড়ি বিক্রি হবে না। আবির বাবার কথা না শুনে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তারপর মনসুরের কাছে গিয়ে তার ভাগের দিকটা পড়েছে সেদিকটা ভালো করে দেখিয়ে নেয়। আবির, তার স্ত্রী সোনালি ও মনসুর আহমেদও তিনজনে মিলে মিটিং করে। তবে সোনালি বেগমের কড়া গলায় শাসানোর কারণে মাস্টারের আর ওই দিক যাওয়ার হয় না। তিনি গিয়ে আশিকের ঘরের দরজা ঠক ঠক করে শব্দ করতে থাকেন। আবিরের মতো আশিকও ঘুম ঘুম ভাব নিয়ে ঘর থেকে বের হয়। মাস্টার করুণ চাহনিতে আশিকের সামনে দাঁড়িয়ে বলে, আশিক, দেখছিস আবির নাকি বাড়িটা বিক্রি করে দিবে। আশিক স্বাভাবিকভাবেই উত্তর দেয়, ও ভাগেরটা ও বিক্রি করে দিলে আমার তাতে কি? তাছাড়া আমিও একজনকে বলে রেখেছি বিকালে আসলে আমার ভাগটাও বিক্রি করে দিব ভাবতেছি। দুই ভাইয়ের এমন কথায় মাস্টার যেন একদম ভেঙে পড়ে। কত স্বপ্নের বাড়ি এটা, তিলে তিলে জমানো অর্থ দিয়ে বাড়িটা করেছিল। আজ বয়সের ভারে দুই ছেলের কাছে যেন অসহায় হয়ে পড়েছেন। আবিরের ভাগের জমিটুকু হয়তো গোপনে বিক্রি করা শেষ করে, যা তাদের তিনজনের কথা স্পষ্ট হয়ে ওঠে। একটু পর দলিল লেখক চলে আসেন। মাস্টার অসহায়ভাবে দূর থেকে তাকিয়ে ছেলের আর ছেলের বইয়ের কার্যক্রম উপলব্ধি করে যাচ্ছিলেন। হয়তো আজকের এই দিনটা দেখার জন্য ছেলেদের লেখাপড়া শিখিয়ে মানুষ করে শহরে পাঠিয়েছিলেন। কি গো আবির মিয়া, দলিল তো লেখা শেষ হলো, তোমার বাপরে ডাক দাও। বাড়ির জমিটা তো তার সিগনেচার লাগবে তো। মনসুর আহমেদ আবিরের কথাটা বলে দলিল লেখকের সাথে কথায় ব্যস্ত হয়ে পড়ে। আব্বা এখানে আসলে শুধু শুধু ঝামেলা করবে। আবির মনসুরের কথায় উত্তর দিয়ে একটু অস্বাভাবিক হয়ে যায়। কোথায় সিগনেচার দিতে হবে আমাকে দেখিয়ে দেন, আমি নিয়ে আসছি। মনসুর লেখকের কাছ থেকে কাগজটা নিয়ে আবিরকে দেখিয়ে দেয়। কাগজটা হাতে নিয়ে আবির হন করে হাঁটতে হাঁটতে মাস্টারের দরজায় গিয়ে উপস্থিত। ইতোমধ্যেই আবিরের মা নাজমা বেগমও ঘরের দরজায় এসে উপস্থিত হন। আবির দলিলের নির্দিষ্ট একটা জায়গায় দেখিয়ে বলে, বাবা এখানে একটা সিগনেচার দাও তো। মতিন মাস্টার হয়তো কিছুটা রাগান্বিত হয়েছে। কিসের সিগনেচার? আমি বাড়ি বিক্রি করব না। সেই সাথে নাজমা বেগম নিজেও ছেলেকে বোঝানোর চেষ্টা করেন, বাড়ি বিক্রি করলে তারা কোথায় যাবে। বাবা মায়ের এমন কথায় আবির চিৎকার করে ওঠে, ভালোভাবে সিগনেচার না দিলে আমি এই বাড়িতে আগুন জ্বালিয়ে দিতে বাধ্য হব। বারবার বলতাছি সিগনেচার করতে, আমার টাকা লাগবে, শুনতে পাওনি? আবিরের এমন চিৎকার চেঁচামেচিতে বাবা মা দুজনে অসহায় হয়ে পড়েন। হয়তো ছেলের থেকে এমন চিৎকার আর দুর্ব্যবহার পাবার জন্য ছেলেকে বড় করেছিলেন। চোখের জলের ফোঁটা টপ টপ করে দলিলের ওপর ফেলতে ফেলতে মাস্টার সিগনেচারটা দিয়ে দেন। বাবার থেকে সিগনেচার পাবার মাত্রই কাগজটা নিয়ে হন করে বেরিয়ে যায় আবির। দুই দম্পতি ঘরের মধ্যে সর্বস্ব হারিয়ে গলা ধরে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। আজ তাদের শেষ আশ্রয় স্থলটুকু হারালো। দুজনের কপালে এখন কি আছে তা উপরওয়ালাই ভালো জানেন। আবির কাগজটা নিয়ে আসতেই তার স্ত্রী সোনালি বেগম কাগজটা নিয়ে দেখতে থাকেন সিগনেচার করেছে কিনা। কাগজটা দেখেই সোনালি বেগম হাসির ঝলক ফুটিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওঠে। হয়তো তার মনের বাসনা পূরণ হয়েছে। আবির মনসুরকে কাগজ বুঝিয়ে দিয়ে টাকার বান্ডিলগুলো সোনালি বেগমের হাতে বুঝিয়ে দেয়। সোনালি বেগম টাকাগুলো পাওয়া মাত্রই ঘরের দিকে পা বাড়ায়। তাদের অদৃশ্য কোনো সাধনা হয়তো সাধন হয়েছে।
বিকালের সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়ে পেয়ারা গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো চিকন রোশনি মাটিতে এসে পড়ে। বৃদ্ধ দম্পতি মাথায় হাত দিয়ে পেয়ারা গাছের নিচে বসে বসে ভবিষ্যৎ সময়গুলো পরিকল্পনা করছে। সারা জীবনের পরিশ্রমের ফসল আদরের সন্তানরা চোখের সামনে শেষ করে দিচ্ছে, কিন্তু কেউ কিছু বলতে পারতেছে না। একটা সুখী সংসার যেন চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। একটু পরেই ছোট্ট ছেলে আশিক কাউকে সাথে নিয়ে উঠানে এসে থেমে যায়। নাজমা বেগমকে লক্ষ্য করে বলতে থাকে, মা, ওনাকে চেয়ার দাও। তারপর ব্যক্তিটির দিকে তাকিয়ে বলে, আপনি বসেন, আমি ঘর থেকে আসতেছি। ছেলের কথায় নাজমা বেগম কয়েকটা চেয়ার নিয়ে রান্নাঘরের পাশে ছায়াময় স্থানটায় বসতে দেয়। লোকটার সাথে আরও কয়েকজন আছে। চেয়ারের বসে কাগজপত্রে নাড়াচাড়াতে বোঝা যায় আবিরের মতো আশিক নিজেও হয়তো কোনো ঠিকাদার নিয়ে এসেছে। তার ভাগের জমিটুকু হয়তো বিক্রি করে দিবে। বাবা মা দুজনেই জীবিত, অথচ দুই সন্তান তাদের ইচ্ছামতো সব কিছু শেষ করে দিচ্ছে। বৃদ্ধ দম্পতির মতো হয়তো সমাজের সকলের মুখে তালাবদ্ধ করা হয়েছে। আশিক ঘর থেকে বের হয়ে আসে। মতিন মাস্টার ও নাজমা বেগম সেই পেয়ারা গাছটার নিচে বসে এই বাড়িটার অন্তিম দৃশ্য দেখছে। আবিরের মতো আশিকও দলিলের কাগজ হাতে মতিন মাস্টারের থেকে সিগনেচার নিয়ে যায়। তবে মতিন মাস্টার এবারের সিগনেচারটা স্বাভাবিকভাবেই দেয়, কারণ তিনি ভালোভাবেই জানেন বড় ছেলেকে বাধা দিতে গিয়ে নিজের অরস জাত সন্তানের কাছে ধমক উপহার পেয়েছেন। সেজন্য এবার আশিকের চাহিদা চুপচাপ পূরণ করা ছাড়া কোনো উপায় থাকে না। জমির কাগজ বুঝিয়ে দিয়ে কয়েকটা টাকার বান্ডিল হাতে নিয়ে স্ত্রীর সাথে মজার খুনসুটি করতে করতে নিজের ঘরের দিকে অগ্রসর হন মতিন মাস্টারের ছোট পুত্র আশিক। যে কষ্ট আর ধৈর্য নিয়ে মতিন মাস্টার তিলে তিলে এই সকল সম্পত্তির পাহাড় গড়েছিলেন ছেলেদের সুখের জন্য। ভেবেছিলেন শেষ সময়টাতে ছেলেদের কাছে আদর যত্নে জীবনের ইতি টানতে পারবেন। তবে মতিন মাস্টারের সম্পূর্ণ কিছুটা হলেও হয়তো উপরওয়ালার কবুল করেছেন। মোটামুটি সম্পত্তি অর্জন করতে পারলেও শেষ বয়সে ছেলেদের কাছে কতটুকু সুখী হতে পারবেন তা এখনও অজানা। দুই ছেলে আজ কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের অনেক কাছাকাছি চলে গেছে হয়তো। টাকা পয়সা ধন সম্পদ কখনো কাউকে সুখী করতে পারে না। মতিন মাস্টারের সম্পত্তি তো মোটামুটি ভালোই ছিল, কিন্তু অবসর গ্রহণ করার সাথে সাথেই তার সব কিছু যেন চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে। সন্তানকে শিক্ষিত করার আগে সুশিক্ষা দেওয়াটা অতি জরুরি। বৃদ্ধাশ্রমে যে মানুষগুলোর শেষ আশ্রয় হয়, সেখানে শৈলের দেখলে অধিকাংশ বাবা মা থেকে শোনা যাবে ছেলে মেয়ে অধিকাংশই শিক্ষিত এবং ভালো পজিশনে তাদের চাকরি জীবন। রাতের বেলা দম্পতি তাদের জীবনের হিসাব নিকাশগুলোর দিকে নজর দিচ্ছে। এই তো সেদিন মনে হচ্ছে লাল টুকটুকে শাড়ি জড়িয়ে নাজমা বেগমকে এই সংসারে নিয়ে আসা। বাবা মা হারার ছেলেটাকে আপন করে নিয়েছিল সরল সোজা নাজমা বেগম। হয়তো সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এই দম্পতি তাদের সংসার জীবনে পা বাড়িয়েছে, কিন্তু কে জানতো ঘন কালো মেঘের মতো তাদের সংসার জীবনে অন্যরকম অভিশাপ নেমে আসবে। হিসাব মিলাতে গিয়ে সারাটা রাত যেন চোখের পাতা নিচু হয় না। বিকালবেলা আবির তার স্ত্রী সন্তানসহ নিজ কর্মস্থল এলাকা গাজীপুরে চলে যাবে। সেই অনুযায়ী স্ত্রী সোনালী বেগম সকাল থেকেই সব কিছু গুছিয়ে নিচ্ছে। আবির বাইরে থেকে ঘুরে এসে বাবা মায়ের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দরজায় টোকা দিতে দিতে বিরক্তির ভাব নিয়ে বারবার মাস্টারকে উদ্দেশ্য করে বলতে থাকে, আব্বা, কি হলো আপনার? এখনও রেডি হচ্ছেন না কেন? একটু পরেই বের হতে হবে তো। এরপর মায়ের দিকে তাকিয়ে সেই বিরক্তির ভাব নিয়েই তাড়া দিয়ে বলে, মা, আপনাকে বলেছি সকাল সকাল সব কিছু গুছিয়ে দিতে। কয়টা বাজে দেখছেন তো। এরপর হনহন করে নিজের রুমের দিকে পা বাড়ায়। ছেলে চলে যায়,
কিন্তু মতিন মাস্টারের চোখের পানি হয়তো তার চোখে পড়েনি। মাস্টার বাচ্চা ছেলেদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে ভেঙে পড়ে। নাজমা বেগম পিঠে হাত দুটো রাখতেই তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। এই চোখের পানিতে লুকিয়ে আছে অনেক কিছু। ছেলেরা হয়তো বুঝতে পারবে না এই চোখের পানির ভাষা। আসলে একটা নির্দিষ্ট বয়সের পর মানুষ খুবই অসহায় হয়ে পড়ে। তাদের কাছে টাকা পয়সার চেয়ে তখন ছেলে মেয়েদের ভালোবাসাটাই দামি হয়ে যায়। তাদের আকাঙ্ক্ষা থাকে ছেলে মেয়েদের সাথে এক সংসারে সারাটা জীবন পার করে দিতে। ছেলেমেয়েরা বাবা মাকে সবসময় খোঁজ খবর নিক, বাবার দরজার সামনে গিয়ে হাসি মুখে বাবা মার সাথে একটু কথা বলুক। কিন্তু ছেলেমেয়েরা নিজের সংসার ও পরিবার নিয়ে ব্যস্ততার মধ্যে ভুলে যায় বাবা মার কথা, ভুলে যায় বাবা মায়ের যত্ন নেবার কথা, ভুলে যায় হাসি মুখে বাবা মার দিকে তাকিয়ে দুটো ভালো গল্প করা। কিন্তু সমাজ আর বাস্তবতার নিয়ম বড়ই অদ্ভুত। কেউ ইনকামের ধান্দায় বিভোর হয়ে পড়ে, আবার কেউ বিয়ের পর স্ত্রী সন্তান পেয়ে বাবা মাকে ভুলে যায়। এটাই সমাজের অধিকাংশ বাস্তবতা। আবির তার পরিবারের সকল সদস্য নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র সহ ঘর থেকে উঠানে বের হয়ে আসে। মতিন মাস্টারও তার স্ত্রীর ঘরের মধ্যে কান্না করেই চলেছে। আবির এবার ঘরের মধ্যে ঢুকে পড়ে মতিন মাস্টারের হাতটা ধরে তার সাথে বের হওয়ার জন্য। মাস্টার তার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্না করেই চলেছে। এই কান্নার মর্ম হয়তো আবির কিংবা আশিক বুঝতে পারবে না। আবির এক প্রকার জোর করে মাস্টারকে ঘর থেকে বের করে আনে। উঠানে আশিকও তার পোয়াতি স্ত্রীও ইতিমধ্যেই চলে এসেছে। আবির তাদের থেকে বিদায় নিয়ে সামনের দিকে অগ্রসরের আগ মুহূর্তে আশিকে জিজ্ঞাসা করে, তুই কবে চলে যাবি? আশিক উত্তর দেয়, আগামী পরশু আমরাও চলে যাব। কথা শেষ হয় আবির বাড়িটা দেখে শেষবারের মতো তাকিয়ে স্ত্রীকে ইশারা করে সামনের দিকে পা বাড়ানোর জন্য পিছে পিছে মাস্টার আর তার স্ত্রী নাজমা বেগম। মাস্টার তার স্ত্রীর সাথে হয়তো শেষ সময়টা পার করতেছে। শোনো, আবিরের মা ওখানে গিয়ে প্রতিদিন একবার কল দিবে, নিজের যত্ন নিবে, ভালো করে খাওয়া দাওয়া করবে, আমার জন্য কোনো চিন্তা ভাবনা করবে না কেমন? স্ত্রীও স্বামীকেই সেম কথাগুলো বলে, অযথা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। বাড়ির উঠোনের পশ্চিম প্রান্তের শেষ কোণায় গিয়ে মাস্টার পিছন ফিরে বারবার তাকায় বাড়িটার দিকে। হয়তো আর কোনো দিন তার এই পৈতৃক বাড়িতে আসা হবে না। এ বাড়িটার সাথে কোনো পরিচয় আর থাকবে না। শহরের ইট কাঠের ভিড়ে হয়তো নিজ গ্রামের শেকড়কে আড়াল করতে হবে। সহজ সরল জীবনধারা বদলে হয়তো শহরের কালচারে নিজেকে বদলে ফেলতে হবে। বাড়িটার প্রতিটি জিনিস তার বড়ই স্মৃতিময় ছিল। প্রতিটি গাছ সযত্নে নিজ হাতে রোপণ করেছিল মাস্টার। আর সেসব যেন চোখের সামনে থেকে মুছে যাবে। বাড়িটা দেখে তাকাতেই বুক থেকে গভীর দীর্ঘশ্বাস বের হয়ে আসে। তিলে তিলে গড়া জমানো টাকা দিয়ে বানানো বাড়িটা শেষবারের মতো দেখে নিচ্ছে মতিন মাস্টার। ছেলে আর ছেলের বউ সকল জিনিস গুছিয়ে গাড়িতে উঠে বসে। আবির বাবাকে বারবার তাড়া দিচ্ছে গাড়িতে ওঠার জন্য। মতিন মাস্টার যেন বধির হয়ে আছেন। ছেলের কথা হয়তো কর্ণপাত হলেও মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাচ্ছে না। আশিক এক প্রকার জোর করে বাবাকে গাড়িতে তুলে দেয়। মতিন মিয়া শেষবারের মতো স্ত্রীর হাতটা ধরে বিদায় নেয়। দুজনের ভেতরেই এক বুক ফাটা কান্না। গাড়ি চলতে শুরু করে। স্বামীকে বিদায় দিয়ে নাজমা বেগম কাঁদতে কাঁদতে দৌড় দেয় নিজের ঘরের দিকে। এই বাড়িটা আজ ফাঁকা ফাঁকা মনে হচ্ছে নাজমা বেগমের কাছে। স্বামী থাকতেও যেন আজ স্বামীহারা নারীর মতো হয়ে গেল নাজমা বেগম। বিয়ের পর থেকে খুব কম দিনই নাজমা বেগম স্বামীকে ছাড়া থেকেছে। আজ স্বামীকে বিদায় দিতে কলেজাটা যেন চিড়ে যাচ্ছে। যে স্বামী তাকে ছাড়া একটুও থাকতে পারতেন না, আজ তাকে প্রিয়তমা স্ত্রী বিহীন কাটাতে হবে। একেই বলে নিয়তি। বেঁচে থাকতেও আজ দুজনের পথ দুই দিকে। রিশাদ গ্রুপ অফ কোম্পানির চূড়ান্ত বোর্ড মিটিং চলতেছে। গত সপ্তাহে যে মালগুলো শিপমেন্ট করার কথা ছিল তা আবার রিজেক্ট করা হয়েছে। অনেকগুলো কাপড়ে বিভিন্ন ডিফেক্টের কারণে তা আর ডেলিভারি করা সম্ভব হয়নি। বোর্ড মিটিংয়ে জবাব
রিশাদ সাহেব বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের নানানভাবে কথা শোনান। অনেকে গাফিলতির কারণে কাজের এই অবস্থা। রিশাদ গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টর জনাব কামরুল ইসলাম দাঁড়িয়ে তাদের দোষ অকপটে স্বীকার করেন। তিনি জানান, স্যার, আপনারা কক্সবাজার যাবার আগেই এই শিপমেন্টের সকল কাজ রেডি করে রেখেছিলাম, কিন্তু সুইজেন্টের বায়ারের অর্ডারের তারিখটা হঠাৎ এগিয়ে আনার কারণে কাজের চাপ বেড়ে যায়, যার ফলে গত সপ্তাহে অস্ট্রেলিয়ার শিপমেন্টের মালগুলো রেডি হওয়ার সেগুলো বেশি গুরুত্ব দেওয়া হয়নি, যার ফলস্বরূপ আজ এরকম পরিহিত। রিশাদ সাহেব কিঞ্চিত রেগে যান। সুইজেন্টের রায়ার তারিখ এগিয়ে দিয়েছে জন্য অন্য বায়ার কি গুরুত্বহীন হয়েছে নাকি? খবরদার এমন এক্সকিউজ দেখাবেন না। কাজের চাপ ছিল, ওভার টাইম করার নি কেন? এরপর রিশাদ সাহেব বিভিন্ন রকমের কথা শেয়ার করেন। সর্বশেষে কথা ছিল, যেভাবে পারেন অস্ট্রেলিয়ার মাল ওকে করান, আগামী 2 দিনের মধ্যে মাল রেডি করান, প্রয়োজনে ওভারটাইম বাড়িয়ে দেন। আমি চেষ্টা করতেছি বিলম্ব হলেও মালগুলোকে পাঠানোর জন্য। মিটিং শেষ হতে না হতেই টানা কয়েকবার ফোনের রিং বেজে ওঠে রিশাদ সাহেবের। এক প্রকার বিরক্তকর মনোভাব নিয়ে কলটা রিসিভ করে মিটিং শেষে, এই তোমাকে না বলেছি মিটিং থাকলে কোনোভাবেই কল না দিতে? ফোন কাটার পরও বারবার কল দেবার মানে কি? অপর পাশ থেকে একটা নারীর কণ্ঠের জবাব ভেসে আসে, আমার ভুল হয়েছে জনাব, আসার সময় বাবুর জন্য ডাইপার আর লোশন নিয়ে আসলেই হবে। রিশাদ সাহেবের যেন বিরক্তির শেষ নেই। মনিন চাচা কোথায় তাকে বলতে পারতে, এই সামান্য ব্যাপারে আমাকে কেন বলতে হবে? আপনার মমিন চাচার মা খুব অসুস্থ, হাসপাতালে নিতে হবে, সেই জন্য তিনি দুপুরেই বাড়ি গিয়েছেন। আসার সময় জিনিসগুলো কষ্ট করে নিয়ে আসলেই হবে। তাছাড়া বাবা যেহেতু হয়েছেন, ছেলের জন্য এইটুকু করতে পারবেন না? রিশাদ সাহেব বিরক্তির সাপ নিয়ে ফোনটা কেটে দেয়। অফিস থেকে বের হয়ে ড্রাইভারকে বলে, সোজা বাসার দিকে চলো। এতক্ষণ যার কথা বললাম উনি রিশাদ সাহেব, রিশাদ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। যে মেয়েটি এতক্ষণে ফোনে কথা বলছিল তিনি রিশাদ সাহেবের আদরের স্ত্রী রিনি। সাংসারিক জীবনে বাবা মা কেউ বেঁচে নেই, শুধুমাত্র স্ত্রী আর 1 বছরের পুত্র রিহান। রিশাদ সাহেব প্রতিষ্ঠিত তার বাবা মার কারণেই। বাবা মা দুজনেই গত হয়েছেন বহুদিন আগেই। বাবা মারা যাবার পর থেকেই কোম্পানির ভার রিশাদের ওপর পড়ে। তবে রিশাদ জন্ম থেকেই বাবা মার ভক্ত ছিল। বাবা মার পছন্দ করা মেয়ে রিমিকে বিয়ে করে সংসারে এনেছিল। রিমি ছিল সমাজ সেবা অধিদপ্তর থেকে অ্যাডভ নেওয়া একজন। তার বাবা মার পরিচয় সম্পর্কে সমাজের সেবা অধিদপ্তর থেকে কিছুই জানা যায়নি। রিমির বয়স যখন 6 বছর, রিশাদের মা একদিন সমাজ সেবা অধিদপ্তরের কোনো একটা কাজে গিয়ে রিমিকে নাকি খুব পছন্দ হয়েছিল। তারপর তিনি নিয়ম মেনে রিমিকে অ্যাডপ্ট করে নিজের পরিবারের একজন করে মানুষ করেছিলেন। এক সময় রিমির লেখাপড়া শেষ হয় এবং রিশাদের জন্য তখন তার বাবা মা মেয়ে খুঁজতেছিল। পরে বেশি খোঁজাখুঁজি করা লাগেনি, ঘরের মেয়েকেই ছেলের জন্য পছন্দ করে সংসার সাজিয়ে দেন। তবে রিমি আসার মাস 2-এর মধ্যেই অ্যাক্সিডেন্ট মারা যান। প্রচণ্ড একটা বিরক্তির চাপ নিয়ে রিশাদ রিমির কথা মতো জিনিসগুলো নিয়ে বাসার পথে চলা শুরু করে। গল্প অসমাপ্ত জীবনের গল্প। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।